আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমলকাব্য উপন্যাসের পর্ব ২৫। লেখক DRM সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেচি। দু হাত অস্বাভাবিকভাবে কাঁপছে ভয়ে হয়তো। মায়েরা ঢোক গিলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় গিয়ে বিঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলে চিৎকার দিতে চায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যেন কোথায় পড়েছে, লাইট দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর ১০০ কেজি বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপর ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এ বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কী করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইডে ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ঢোক গিলে হাত নাড়াতে চায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নাড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলছে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও, এর চুল মাটিতে ঠেকে কেশবতী হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো এখানে? হোয়াই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুজে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়। কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুলও সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলিয়ে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বরে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে, ইস, ভুল জেগে সত্য কথা বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চেয়েছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়েরার মুখের দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়েরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে দোয়া পড়ছে। বাঘের থাবায় বন্দী সে, দোয়া ছাড়া আর কিছু মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছের কেচি ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মায়েরা সেসব দেখলো না, তার ফোনের খোঁজও করলো না। সব ভুলে সে শুধু এ ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার হাত টেনে ধাক্কা দিলে মায়েরা পিছন দিকে এসে ঠাস করে ইরফানের বুকের সাথে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরার পেট পেঁচিয়ে ধরে। মায়েরা ভয়ে কাঁপছে। সে কি এ ভাগের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমায়, বাঁচাবে কে তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে ডাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকে ইরফানের হাত দুটো ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেচি তুলে নেয়। মায়েরার সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেচি। এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে দিয়ে বলে, না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাধের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মায়েরাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়েরার পিঠ ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়েরা ইরফানের হাতে কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোল নেই। মায়েরার এত রাগ লাগলো, হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটাকে এমন গন্ডার বানিয়েছো কেন? ইরফান মায়েরার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান মায়েরার চুলের গোছা ধরে মায়েরাকে তার দিকে ফেরায়। মায়েরা ব্যথা পায়, কেঁদে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নীরব চোখে মায়েরার মুখ পানে চেয়ে,
কিছুই বলে না। চুলের গোছা আরও খানিকটা শক্ত করে ধরে। মায়রার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়রার চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেচে ছুঁড়ে মারে। মায়রা ছাড়া পেয়েই দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়রা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পিছনে ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়ব। এমন জঙ্গলি মানুষ দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবার। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার প্রস্থান দেখল, বিড়বিড় করল, স্টুপিড বাদর। মায়রা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেয়ে যায়। তারেক নেওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিলেন। উপরে শব্দ পেয়ে দ্রুত উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়রাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এরা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়রার চোখে পানি, দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়রা 2 হাতে চোখ মুছে আমতা আমতা করে বলে, ঘুম পেয়েছে বাবা, যাই। আচ্ছা। কথাটা বলে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলেও রাখা যাবে না। এগিয়ে এসে দরজা লাগানোর সময় বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়রা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নেওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকায়। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পারে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে।